আপনার সারা ম্যাথস দরকার শেয়ার মার্কেটে, এবং সেটা আপনি 1/4 পাবেন। এটা আপনি পাবেন কিছু বছরের এক্সপিরিয়েন্সের বেসিসের উপর। আমরা আলোচনা করছি ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট বইয়ের বিষয়, যার লেখক পিটার লিঞ্চ এবং সহলেখক জন রোথচিল্ড। এটি একটি প্র্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট বুক। লেখক মনে করেন লোকেরা রিয়েল এস্টেট থেকে টাকা উপার্জন করে এবং শেয়ার বাজারে সেই টাকা নষ্ট করে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এর কারণ হলো তারা সারা মাস ধরে বাড়িতে কি বাজার হবে সেটা ভাবে এবং 1 মিনিটের মধ্যে কোন স্টকটি পছন্দ করবে সেটা ভাবে। তাই এর পার্থক্য হয়। আমাদের খুব ভালোভাবে স্টকটি বাছতে হবে। এই বইতে সেই সব বিষয়ই বলা আছে যেখানে একজন অ্যাভারেজ ইনভেস্টার্স ইনভেস্টমেন্ট করে, একজন এক্সপার্ট ইনভেস্টর থেকে বেশি উপার্জন করতে পারে, অথবা শেয়ার মার্কেটের সম্বন্ধে যাদের প্রচুর জ্ঞান আছে তাদের থেকে বেশি টাকা উপার্জন করতে পারে। আসুন তাহলে দেখা যাক লেখক এই বুক সামারিতে কি কি ইনভেস্টমেন্ট সম্বন্ধে টিপস দিয়েছেন। এই বুক সামারিতে 3টে সেকশন আছে। প্রথম ভাগে ইন্ট্রোডাকশন বা সূচনা, যেখানে ইনভেস্টমেন্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং ইনভেস্টার্সের মাইন্ড কিভাবে পরিবর্তন হয় সে সম্বন্ধেও আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে স্টক কেনার জন্য বা নেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ প্রসেস সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তৃতীয় ভাগে ইনভেস্টমেন্ট এবং পোর্টফোলিও সম্বন্ধে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন নাকি একজন ভালো ইনভেস্টর হবেন, এই বিষয়ে ভাবতে এই বুক সামারি আপনাকে খুব সাহায্য করবে। পিটার লিঞ্চ 1977 থেকে 1990 এর মধ্যে ফেটালিটি ইনভেস্টমেন্ট কোম্পানির মিউচুয়াল ফান্ডের ম্যানেজার ছিলেন। ওই কোম্পানির অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন ছিল 29.2, যেটা সেই সময়কার সবচেয়ে ভালো মিউচুয়াল ফান্ড কোম্পানির মধ্যে একটি। ইনভেস্টমেন্টের এই বেসিক বইটিতে লেখক পিটার লিঞ্চ বলেন অ্যাভারেজ ইনভেস্টার্সের কাছে সেই সবই পরামর্শ থাকবে যেটা একজন এক্সপার্টের কাছে থাকে। তিনি ফিনান্সিয়ালি কি সফলতা পাবেন সেই সম্বন্ধেও এখানে আলোচনা করা হয়েছে। আমেরিকার সবচেয়ে এক্সপার্ট মানি ম্যানেজার বলেন অ্যাভারেজ ইনভেস্টার্সরা জানেন সেটা প্রয়োগ করে একজন এক্সপার্ট ইনভেস্টরকে পিছনে ফেলতে পারবেন। লেখক পিটার লিঞ্চ বলেন ইনভেস্টমেন্টের সুযোগ সব জায়গায় আছে, সুপার মার্কেট থেকে ওয়ার্কিং প্লেস, সব জায়গায়। আমরা প্রায় সবসময় প্রোডাক্টস এবং সার্ভিসিংয়ের মুখাপেক্ষী হই। সবচেয়ে ভালো একটা ইনভেস্টমেন্ট কোম্পানিকে খুঁজে বের করতে পারি কোনো প্রফেশনাল অ্যানালিসিস্টের সাহায্য না নিয়ে। সবার প্রথমে ইন্ট্রোডাকশন বা সূচনা দিয়ে শুরু করি, যেখানে ইনভেস্টমেন্ট করার প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 1950 থেকে 1960-এর দশকে শেয়ার মার্কেটকে অবিশ্বাস করাটা একটা কমন ব্যাপার ছিল, যেটা লেখক এবং লেখকের পরিবারও করেছিলেন। লেখক পিটার লিঞ্চ প্রথম জীবনে গল্ফ কোচে চাকরি পেয়েছিলেন। এখানে উনি প্রেসিডেন্ট এবং সিইওকে ট্রেন্ড ফান্ড ইনভেস্টমেন্টের বিষয়ে আলোচনা করতে শুনেছিলেন। এই আলোচনা শোনার পর পরিবারের এতদিনের সিদ্ধান্তের উপর কনফিউজড হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন শেয়ার বাজারে সত্যিই কি টাকা চোট হয়। তিনি তার সম্পূর্ণ শিক্ষা জীবনে বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করেছেন, যেমন হিস্ট্রি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, মেটাফিজিক্স, এপিস্ট্রিমোলজি, লজিক, রিলিজিয়ান, দ্য ফিলোসফি অফ দ্য এনশিয়েন্ট গ্রিকের বিষয়। লেখক বলেন হিস্ট্রি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্সের থেকে শেয়ার বাজার সম্বন্ধে সবসময় আমার ভালো জ্ঞান। তিনি 1983-তে প্রথম স্টক কিনেছিলেন, যেটা 2 বছরেরও কম সময়ের মধ্যে 5 গুণ বৃদ্ধি পেয়েছিল, যার মাধ্যমে তিনি ওয়াটেনে গ্র্যাজুয়েশনের ফিস দিতে পেরেছিলেন। সিনিয়রিটির কারণে তিনি ফ্যাটালিটিতে সামার ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলেন। এটা ছিল তখনকার সময় সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হাউস। তাকে রেগুলার অ্যানালিসিস্টের মতো রিসার্চ করার এবং রিপোর্ট করারও সুযোগ দেওয়া হয়েছিল। এই রকমভাবেই স্টক পিকার্সের সূচনা হয়েছিল। এর পরের এপিসোডে আমরা আলোচনা করব ওয়াল স্ট্রিট অক্সিমরনের বিষয়। আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। অক্সিমোরনসের প্রাচীন তত্ত্ব আমরা আলোচনা করছি ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট বইয়ের বিষয়ে, যার লেখক পিটার লিঞ্চ এবং সহলেখক জন রোথচিল্ড। লেখক পিটার লিঞ্চ মনে করেন আমি যে শেয়ারগুলো কেনার চেষ্টা করি সেখানে ট্র্যাডিশনাল ফান্ড ম্যানেজার সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যভাবে বলতে গেলে ফান্ড ম্যানেজার বা ইনভেস্টররা আছেন যাদের লম্বা ট্র্যাক রেকর্ড আছে। তারা হলেন জন টেম্পলেটন, ওয়ারেন বাফেট, পিটার রস রেঞ্চ। কারেন্ট সিস্টেমের মতো বড় কিছু ট্র্যাডিশনাল
প্রফেশনাল ইনভেস্টরদের জন্য স্টক বাস্তবে আকর্ষিত হয় না যতক্ষণ না সেটার সম্বন্ধে বিস্তারিত জানা যায় বা কোনো বড় ইনটিউশনালের সুইটেবিলিটিকে অ্যাপ্রুভ করে না অথবা সম্মান সংখ্যক ওয়াল স্ট্রিট অ্যানালিস্ট এটাকে রেকমেন্ড লিস্টে না রাখে। উদাহরণস্বরূপ কিছু পেনশন ফান্ডকে স্টকের প্রি অ্যাপ্রুভ লিস্ট রূপে কেনার অনুমতি আছে। একটা আননোন কোম্পানির উপর আনএক্সপেক্টেড প্রফিট উপার্জনের সম্ভাবনা এবং একটা পার্মানেন্ট কোম্পানির উপর এক্সপেক্টেড প্রফিট উপার্জনের সম্ভাবনার মধ্যে বিস্তর পার্থক্য আছে। একজন মিউচুয়াল ফান্ড ম্যানেজার, পেনশন ফান্ড ম্যানেজার, কর্পোরেট পোর্টফোলিও ম্যানেজার সবসময় পার্মানেন্ট কোম্পানির অপশনকেই পছন্দ করে। সফলতা একটা প্রাপ্তি, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যদি আপনি অসফল হন তাহলে এত ভেঙে পড়ারও কিছু নেই। একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স প্রফেশনাল ইনভেস্টার্সকে কেন হারিয়ে দেয়? নিশ্চিতভাবে অ্যামেচার ওয়াল স্ট্রিটের শক্তির দ্বারা প্রতিরোধ করতে পারে। ওয়াল স্ট্রিটে কাটার আইভি লিগ স্কুলের বড় বড় অ্যানালিস্টরা আছেন যারা শেয়ার কেনা বেচার জন্য বাজেটিং করে এবং তারা প্রতি সপ্তাহে 80 ঘন্টা কাজ করে। তাই এই বিষয়ে নিশ্চিত হওয়া যায় অ্যামেচারদের জন্য কিছু অবশিষ্ট থাকবে না। তবে লেখক পিটার লিঞ্চ মনে করেন এটা সম্পূর্ণ ভুল তথ্য। অ্যামেচারদের তুলনায় প্রফেশনাল ইনভেস্টররা অনেক পিছিয়ে এবং তারা অনেক ক্ষতির সম্মুখীন হন। আসুন জেনে নিই প্রফেশনাল ইনভেস্টরদের কিছু ক্ষতির কথা। একজন সফল মানি ম্যানেজার স্বাভাবিকভাবে অধিক ক্যাপিটালিস্টকে আকর্ষিত করে, আর অধিক ক্যাপিটালিস্ট মানে ওয়ার্ক অবজারভেশন। উদাহরণস্বরূপ 10 আরব ডলারের ফান্ড 10 মিলিয়ন মার্কেট ডলারের কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে না, আর এটা আশা করা যায় যে ইনভেস্টের ফান্ড ওভারঅল পারফরমেন্সের উপর মিনিংফুল ইম্প্যাক্ট পড়বে। মিডিওক্রিটি সবচেয়ে সুরক্ষিত একটা খেলা। ওয়াল স্ট্রিটে একটা কথা আছে যে আপনি যদি একটা ভালো অ্যামেচার হন তাহলে আপনি একজন এক্সপার্টের মতো ইনসিকিউর নন। এর মানে হলো একজন ফান্ড ম্যানেজারকে তার কাজটা চালিয়ে যেতেই হয়। একজন অ্যামেচারের মতো ফান্ড ম্যানেজার নিজের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশন একা নিতে পারে না। মনে রাখার বিষয় হলো ফান্ড ম্যানেজারের নিজস্ব এজেন্ডা থাকে, আর সেখানে একজন কর্মচারী যার চাকরির কোনো স্থায়িত্ব থাকে না। এক্সপার্টদের অনেক রকম এক্সপ্লিকেশন দিতে হয়। 25% ফান্ড ম্যানেজাররা বিভিন্ন সময় বিভিন্ন স্টক হোল্ডারদের এটাই বোঝাতে থাকে তারা কিছু সিদ্ধান্ত নিজে কেন নিলেন। কারণ দুর্ভাগ্য এই যে স্টক এই এক্সট্রা চেষ্টার জন্য 25% রিটার্ন কখনোই দেয় না। ক্যাপিটাল ক্লায়েন্টসের ওপর নির্ভর করে। অ্যাসেটস ফান্ড ম্যানেজার অন্য লোকদের টাকাকে ইনভেস্ট করে। এই ধরনের লোকেদের একটা বৈশিষ্ট্য আছে, এনারা এটা নির্ণয় করে ম্যানেজারের কাছে রিটার্নের জন্য কত টাকা আছে। তারা মার্কেট ডাউন হলে নিজের টাকাকে ফেরত নিয়ে নেয়, আবার মার্কেট আপ হলে আরও টাকা ইনভেস্ট করে। কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্টের পদ্ধতি ঠিক এর বিপরীত। পদ্ধতিটি হলো মার্কেট ডাউন হলে কেনো এবং মার্কেট আপ হলে বিক্রি করো। এটা ম্যানেজারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যখন সব কিছু দামি থাকে তখন ম্যানেজারের কাছে ইনভেস্ট করার জন্য অনেক টাকা থাকে, আর যখন সস্তা হয় তখন অনেক কম টাকা থাকে। ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের কাছে এটা কি ক্ষতির বিষয়? উত্তর না। অ্যামেচার ইনভেস্টরদের প্রফেশনাল ইনভেস্টরদের থেকে বেশি লাভ। পরের এপিসোডে আলোচনা করব এটা কি জুয়া নাকি অন্য কিছু। আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এটা কি জুয়া নাকি অন্য কিছু? আমরা আলোচনা করছি ওয়ান আপন ওয়াল স্ট্রিট বইয়ের বিষয়, যার লেখক পিটার লিঞ্চ এবং সহলেখক জন রোথচিল্ড। লেখক পিটার লিঞ্চ মনে করেন আমার কাছে একটা ইনভেস্টমেন্ট হলো একটা জুয়া, যেখানে নিজের বাধাগুলোকে নিজের স্বপক্ষে দাঁড় করানোর সুযোগ পান। এটা কি জুয়া নাকি অন্য কিছু? ডেপথ ইনভেস্টমেন্ট এবং শেয়ারে বা কোম্পানিতে ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য বোঝার প্রয়োজন আছে। বন্ড, মানি মার্কেট, সিডি বা সার্টিফিকেট অফ ডিপোজিটে ইনভেস্টমেন্ট করা ডেপথ ইনভেস্টমেন্টের আলাদা আলাদা বিষয়, যার জন্য ইন্টারেস্ট পে করা হয়। ডেপথ ইনভেস্টমেন্টে 5% ইন্টারেস্ট পাওয়া যায়। যখন আপনি কাউকে টাকা ধার দেন তখন সেই টাকা ফেরত পাওয়ার আশা করেন এবং এর সাথে ইন্টারেস্টও পেতে চান। শেয়ারে ইনভেস্টমেন্ট নিশ্চিত রূপে ধারে ইনভেস্টমেন্ট করার থেকে বেশি লাভদায়ক। 1927 সালের পর থেকে সব শেয়ারে অ্যাভারেজ 9.8% প্রতি বছরে ইন্টারেস্ট পাওয়া যায়। স্টকে ইনভেস্ট করলে সীমিত প্রফিট হয়, কারণ এখানে একটা বিস্তারিত বিজনেসের অংশীদারি লাভ হয়। বন্ডের তুলনায় স্টক বেশি রিস্কি। এমন অনেক কোম্পানি আছে যারা লিস্ট থেকে মুছে গেছে। কোম্পানিরও ভাগ্য বদল হয়,
এতে কোনো ডাউট নেই যে বড় কোম্পানিগুলো কখনোই মাইনার হবে না। আপনি তাড়াহুড়োতে ভুল সময় বেশি দামে ভালো স্টক কিনলেও অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। বন্ডে ইনভেস্টমেন্ট করা সম্পূর্ণ রিস্কি নয়। উদাহরণস্বরূপ, যখন ইন্টারেস্টের রেট বৃদ্ধি পায় তখন বন্ডের দাম হ্রাস পায়। তাই আপনি হয় কম ইন্টারেস্টকে স্বীকার করেন অথবা বন্ডকে একটা র্যানসাম অ্যাকাউন্টে বিক্রি করে দেন। দুর্ভাগ্যবশত এখনও কিছু লোক শেয়ারে ইনভেস্ট করাকে জুয়া মনে করেন। এটা জুয়াই যদি আপনি না জানেন আপনি কি করতে চলেছেন বা করছেন, অথবা আপনার কাছে এ বিষয়ে পর্যাপ্ত ডেডিকেশন এবং স্কিল না থাকে। আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। মিডার টেস্টে পাশ করা। আমরা আলোচনা করছি ওয়ান আপন ওয়াল স্ট্রিট বইয়ের বিষয়, যার লেখক পিটার লিঞ্চ এবং সহলেখক জন রথচিল্ড। লেখক পিটার লিঞ্চ তার বইতে বলেছেন, ওয়ারেন বাফেট মনে করেন একজন গ্রেট ইনভেস্টর হওয়ার জন্য গুড আইকিউ এর প্রয়োজন নেই। যদি আপনার কাছে 160 আইকিউ থাকে তাহলে তার থেকে 30% অন্য কাউকে বিক্রি করে দিন, কারণ আপনার ইনভেস্টমেন্টের জন্য 160 আইকিউর কোনো দরকার নেই। আপনার ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন ভালো বিচার বুদ্ধি। অন্যের বিচার বুদ্ধি বা অন্যের মতামতের থেকে নিজেকে আলাদা করার ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। মিরর টেস্টে পাশ করতে হবে। যে কোনো কোম্পানির শেয়ার কেনার আগে 3টে ইন্ডিভিজুয়াল বিষয়ের উপর নজর দেওয়া প্রয়োজন। প্রথমত, আমার কি নিজস্ব বাড়ি আছে? দ্বিতীয়ত, আমার কি টাকার প্রয়োজন? তৃতীয়ত, আমার কাছে কি পার্সোনাল কোয়ালিটিস আছে যেটা শেয়ারের সফলতা প্রাপ্ত করতে সাহায্য করবে? এই বিষয়গুলিকে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। শেয়ারে ইনভেস্ট করার পূর্বে আপনাকে বাড়ি কেনার ব্যাপারে চিন্তা করতে হবে। অনেকের কাছে বাড়ি কেনা একটা বিগ ইনভেস্টমেন্ট, কারণ তাদের কাছে এটা একটা সেফ ইনভেস্টমেন্ট। এটার ফলে আপনাকে একটা পার্মানেন্ট স্বস্তি দেয় এবং নিশ্চিত স্থায়ী ঠিকানা দেয় যেখানে আপনি দীর্ঘকাল থাকতে পারবেন। দ্বিতীয়ত, আমার কি টাকার প্রয়োজন? যেই টাকাটা আপনি শেয়ারে ইনভেস্ট করতে চান সেটা বাস্তবে আপনার কাছে থাকতে হবে এবং সেটা কোনো দরকারে ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ, 2 থেকে 3 বছরের মধ্যে আপনার সন্তানের জন্য কলেজ বা স্কুলের ফিস জমা করতে হবে, তাই সেই টাকাকে স্টকে ইনভেস্ট করবেন না। সেই টাকাকেই ইনভেস্ট করুন যেটা আপনি হারিয়ে যাওয়ার জন্য রিস্ক নিতে পারেন। ওই টাকা চোট হলে আপনার দৈনন্দিন জীবনে তার প্রভাব অতটাও পড়বে না। এবং তৃতীয়ত, আপনার কাছে কি পার্সোনাল কোয়ালিটিস আছে যেটা শেয়ারে সফলতা প্রাপ্ত করতে সাহায্য করবে? পার্সোনাল কোয়ালিটিসের মধ্যে পড়ে পেশেন্স, সেলফ রিলায়েন্স, কমন সেন্স, পেনের জন্য টলারেন্স, ডিটাচমেন্ট, ফ্লেক্সিবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করার ইচ্ছা, ভুলকে স্বীকার করার ক্ষমতা, নিজের ক্যাপাবিলিটির উপর বিশ্বাস রাখার ক্ষমতা ইত্যাদি। সেই সমস্ত জিনিস করবেন না যেগুলো সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ ইন্টারেস্ট রেট, শর্ট টার্ম স্টক, মনিটারি পলিসি ইত্যাদি। পুরো বিষয় না জেনে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং ইনভেস্টও করবেন না। তার সাথে এটাও মনে রাখতে হবে, পুরো বিষয় না জানলে ইনভেস্টমেন্টের ব্যাপারে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। যদি সম্পূর্ণ না জেনে বা ভেবে ইনভেস্ট করা হয় তাহলে পুরো বিষয়ে ওয়াকিবহাল হলে আপনার সম্পূর্ণ চেষ্টাই বিফলে যাবে। কেউ কেউ নিজেকে স্মল প্রফিট অবধি লং টার্ম ইনভেস্টর মনে করে। যখন তারা শর্ট টার্ম ইনভেস্টর হয়ে যায় তখন তারা তাদের ইন্টারেস্টের অংশ বিক্রি করে দেয় মুনাফার জন্য। এর পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব এটা কি ভালো মার্কেট? প্লিজ জিজ্ঞেস করবেন না। আমরা আলোচনা করছি ওয়ান আপন ওয়াল স্ট্রিট বইয়ের বিষয়, যার লেখক পিটার লিঞ্চ এবং সহলেখক জন রথচিল্ড। লেখক পিটার লিঞ্চ বলেন, আমি মার্কেটে ঘুরতে পছন্দ করি না, বড় কোম্পানির স্টক কেনাতেই বিশ্বাস করি, বিশেষত সেই সব কোম্পানি যাদের ভ্যালুড কম। সঠিক স্টক বাছলে মার্কেট নিজের খেয়াল রাখতে পারবে। এটা কি ভালো মার্কেট? প্লিজ এটা জিজ্ঞেস করবেন না। কোম্পানিতে ইনভেস্ট করুন, শেয়ার মার্কেটে নয়। আপনার কখনো জিজ্ঞেস করা উচিত নয়
এটা ইনভেস্ট করার জন্য ভালো মার্কেট কিনা। টেকনিক্যাল অ্যানালিস্ট, গোল্ড এক্সপার্টস, ম্যাক্রো ইকোনমিস্টদের মতো হাজারো প্রফেশনাল মার্কেট কেন্দ্রীয় ব্যাংকের নীতি আরোপকে প্রদর্শিত করতে চায়। আপনাকে শেয়ারের মাধ্যমে টাকা রোজগারের জন্য নিজেকে শেয়ার মার্কেটে প্রদর্শিত করার প্রয়োজন নেই। লেখক ওয়ারেন বাফেট বলেন, শেয়ার মার্কেট কোনো মজুতদারদের ঠিকানা নয়। এখানে শুধু এটাই দেখা হয় কেউ বোকামো করে কিছু করছে না তো। এটা বলা বাহুল্য যে একের অধিক ভ্যালুয়েবল মার্কেট বলে কোনো জিনিস আছে। এর জন্য এত চিন্তার প্রয়োজন নেই, কারণ আপনি নিজেই জানতে পারবেন মার্কেট কখন ভ্যালুয়েবল হবে। যতক্ষণ না আপনি এমন একটা কোম্পানি পাচ্ছেন যার ভ্যালু অনেক বেশি অথবা ইনভেস্ট করার জন্য আপনার অন্য ক্রাইটেরিয়াগুলোকে পূরণ করে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। দ্য ককটেল থিওরি। যদি প্রফেশনাল ইকোনমিস্ট ইকোনমিকে প্রোডেক্ট করতে না পারে আর প্রফেশনাল ফোরকাস্টার মার্কেটকে প্রোডেক্ট করতে না পারে, তাহলে অ্যামেচার ইনভেস্টরের কাছে কি সুযোগ আছে? এর উত্তর আপনি জানেন। লেখক বলছেন, বাস্তবে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমি বাঁচার জন্য কি করি, আমি উত্তর দিই একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডকে ম্যানেজ করি। কিন্তু যদি অন্যভাবে আমরা দেখি, শেয়ারের ব্যাপারে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের বদলে কোনো অন্য কেউ অন্য কোনো ব্যক্তির সাথে এই ব্যাপারে আলোচনা করে, তাহলে হয়তো মনে হবে মার্কেট গ্রো করছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আবার এখানে লেখক বলছেন, বাস্তবে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ওই একই প্রশ্ন আমার পরিচিতদের সামনে আমি বাঁচার জন্য কি করি, তখন হয়তো আমার পরিচিতরা আমার হয়ে এটাই বলবে যে শেয়ার মার্কেট বেশ রিস্কি, কারণ তারা জানে আমি তাদের কি উত্তর দেব। অনেকে দেখলেন মার্কেট প্রথম স্টেজে 15% ওপরে আছে, আর তৃতীয় স্টেজে মার্কেট গ্রো করেছে প্রথম স্টেজের তুলনায় 30% বেশি। এটা বেশ ভালো দিক। লেখক আরও বলেছেন, আমার পরিচিতর মধ্যে আমায় অনেকে এটা জিজ্ঞেস করে যে কোন ধরনের স্টক কেনা উচিত। এমনকি একজন ডেন্টিস্টও আমায় জিজ্ঞেস করেছে কোন ধরনের স্টক কেনা উচিত। এই বিষয়ে উত্তর পাওয়ার জন্য তাদেরকেই পাল্টা প্রশ্ন করি আমি, কারণ দেখতে চাই তারা কি মনে করে এ বিষয়ে। তখন দেখা যায় এক একজন এক এক রকম উত্তর দিচ্ছেন। কম বেশি প্রত্যেকের কাছেই 3 থেকে 4 রকমের যুক্তি আছে। এর থেকে স্পষ্টতই বোঝা যায় মার্কেট খুব দ্রুত গ্রো করছে। লেখক এই প্রশ্নের উত্তরে বলছেন, আমি মার্কেটে ঘুরতে পছন্দ করি না, বড় কোম্পানির স্টক কেনাতেই বিশ্বাস করি, বিশেষত সেই সব কোম্পানি যাদের ভ্যালুড কম বা আন্ডার অ্যাপ্রিসিয়েট। আপনি প্রফেশনাল পে স্কিলকে অধিক গুরুত্ব দেবেন না, উইজডমদের কথাকেও বেশি গুরুত্ব দেবেন না। আপনি এমন কোম্পানিগুলো খুঁজুন যে কোম্পানিগুলো এখনও ওয়াল স্ট্রিট দ্বারা সার্টিফাইড হয়নি। স্টকে ইনভেস্ট করার আগে বাড়িতে ইনভেস্ট করুন, কোম্পানিতে ইনভেস্ট করুন, তবে শেয়ার মার্কেটে নয়। শর্ট টার্ম মার্কেটের উপর নজর দেবেন না। সাধারণ শেয়ার থেকে বেশি লাভ করতে পারেন, সামান্য শেয়ার থেকে বড় ক্ষতি হতে পারে। ইকোনমি প্রোডাকশন করা ভালো না। শেয়ার মার্কেটের শর্ট টার্ম ডিরেকশন ও প্রোডাকশন করা ভালো না। শেয়ারে লং টার্ম রিটার্ন অনেক ভালো বন্ডের থেকে। যেই কোম্পানিতে আপনি স্টক রাখছেন তার সাথে জুড়ে থাকা অনেকটা বাচ্চার সাথে খেলার মতো। তাই এ বিষয়ে সাবধান থাকবেন। সামান্য স্টক সবার জন্য নয়। একটু চোখ কান খোলা রাখলে আপনি শেয়ার থেকে অনেক মুনাফা লাভ করতে পারবেন। এর পরের এপিসোডে আমরা আলোচনা করব টিন বেগারদের পিছু নেওয়ার বিষয়ে। আমরা আলোচনা করছি ওয়ান আপন ওয়াল স্ট্রিট বইয়ের বিষয়, যা লেখক পিটার লিঞ্চ এবং সহলেখক জন রোথশিল্ড। লেখক পিটার লিঞ্চ মনে করেন সেই জিনিসের উপরেই ইনভেস্ট করুন যেগুলো সম্বন্ধে আপনি জানেন। বিজয়ীদের বাছাই পর্ব। এই এপিসোডে আমরা আলোচনা করব বিজয়ীদের কিভাবে বাছাই করব, আরও জানব এজের অ্যাডভান্টেজ কিভাবে পাওয়া যায়, সবচেয়ে প্রমিসিং ইনভেস্টমেন্টকে কি করে খুঁজে বের করব, ইভ্যালুয়েট কিভাবে করবেন এবং জানবেন আপনার কাছে কি আছে আর প্রতি ইনভেস্টমেন্টে কি কি প্রাপ্ত পেতে পারেন সেটার একটা আশা রাখতে পারেন। শেয়ারের 6টা আলাদা আলাদা ক্যাটাগরি বা স্পেশালিটি থাকে। এছাড়া কোম্পানিরও আলাদা ক্যাটাগরি বা স্পেশালিটি থাকে, যেটাকে যে কোনো মূল্যে অ্যাভয়েড করা উচিত। আর্নিংস ম্যাথ হলো সেটাই, যেটা যে কোনো স্টকের সফলতা বা বিফলতা
বার করতে কাজে লাগে, যেটা ভবিষ্যতে রিসার্চের কাজে লাগে। একটা কোম্পানির প্রগ্রেসের সুপারভিশন কি করে করবেন, ফ্যাক্টসকে কি করে প্রাপ্ত করবেন, আর জরুরি বেঞ্চমার্ককে কি করে ইভ্যালুয়েটেড করবেন। জরুরি বেঞ্চমার্ক যেমন ক্যাশ, ডেট, প্রাইস, আর্নিং, রেশিও, প্রফিট মার্জিন, বুক ভ্যালু, ডিভিডেন্ড ইত্যাদি। টিন ব্যাগারদের পিছু নেওয়া। টিন ব্যাগারদের খুঁজে বের করার উপযুক্ত জায়গা হলো আপনার বাড়ি। এর জন্য আপনাকে আপনার চোখ কান খোলা রাখতে হবে। আপনি শপিং মল, ওয়ার্কপ্লেস, মেডিকেল টেস্ট, গুরুত্বপূর্ণ অফিসের মতো বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। আপনাকে ভালো কোনো সংস্থায় বা দামি কোম্পানিতে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। হতে পারে আপনি সাধারণ একটা স্কুলে চাকরি করেন, আর আপনি হয়তো এমন একটা কোম্পানি খুঁজে পেয়ে গেলেন যারা স্কুলের অ্যাটেন্ডেন্স সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। এর ফলে স্কুলের কর্মীদের উপর পুঙ্খানুপুঙ্খ নজর দেওয়া সম্ভব হবে। এই ধরনের কোম্পানিগুলো রিসার্চের উপযুক্ত। আপনি সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করুন, যে কোম্পানিগুলোকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এতে আপনি চিন্তামুক্তও থাকবেন। যদি আপনি কোনো বিজনেস বা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে, কারণ আপনি জানতে পারবেন কাস্টমার কি পছন্দ করে। এর সাথে এটাও জানতে পারবেন কোন বিশেষ কোম্পানির স্টককে কখন কেনা উচিত নয়। পরের এপিসোডে আমরা আলোচনা করব আমরা কি পেয়ে গেছি। আমরা আলোচনা করছি ওয়ান আপন ওয়াল স্ট্রিট বইয়ের বিষয়, যার লেখক পিটার লিঞ্চ। লেখক পিটার লিঞ্চ মনে করেন রিসার্চ না করে ইনভেস্ট করা অনেকটা জেগে স্বপ্ন দেখার মতো। আপনি আপনার স্টক পছন্দ করার জন্য ততটাই পরিশ্রম করুন যতটা কোনো জিনিস কেনার জন্য করেন। আমি পেয়ে গেছি এটা আসলে কি? গত এপিসোডে যতটুকু জেনেছেন সেটা কেবলমাত্র একটা গল্প। বটম লাইন কি? যদি আপনার মনে হয় কোনো কোম্পানির প্রোডাক্ট জরুরি প্রয়োজনে বাড়ছে, তাহলে প্রশ্ন আসছে ওই প্রোডাক্ট নেট ইনকামে কতটা অংশ কন্ট্রিবিউট করে। বেশি লাভ হবে যদি আপনি কোনো ছোট কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, কারণ যত বড় কোম্পানি হবে গ্রোথের পার্সেন্টেজকে স্থির রাখা বা বৃদ্ধি করা ততটাই কঠিন। ছোট কোম্পানিতে বিগেস্ট মুভ পাবেন, লোভের ফাঁদে পা দেবেন না। যেমন 2 বছরের মধ্যে আপনার জমানো পুঁজিকে 8 গুণ করার লোভে ওই কোম্পানির স্টক কখনোই কিনবেন না, বিরত থাকুন এর থেকে। 6 ক্যাটাগরি মানে হলো 6টা সিঁড়ি। যখন আপনি কোনো বিশেষ কোম্পানির উপর রিসার্চ করবেন, তখন সেই কোম্পানির সাইজকে বুঝে যাবেন। তখনই আপনি ওই কোম্পানির সাইজকে 6 ক্যাটাগরি বা 6টা সিঁড়িতে ভাগ করতে পারবেন। স্লো গ্রোয়ার্স, স্টলওয়ার্ডস, ফাস্ট গ্রোয়ার্স, সিলিক্যাল, অ্যাসেট প্লেস, টার্ন অ্যারাউন্ড, এই 6টা ক্যাটাগরির মধ্যে 3টের সম্পর্ক স্টকের সাথে। আপনি গ্রোথ স্টককে স্লো গ্রোয়ার্স, মিডিয়াম গ্রোয়ার্স, ফাস্ট গ্রোয়ার্সকে সুপার স্টকে সেপারেট করতে পারেন। গ্রোথ কোম্পানি প্রত্যেক সাকসেস ইয়ারে অধিক সেলস, প্রোডাকশন এবং প্রফিটে এক্সপ্যানশন করে। বড় এবং এজিং কোম্পানিগুলো স্লো গ্রোয়ার্স। তারা প্রথমে ফাস্ট গ্রোয়ার্স হিসেবে যাত্রা শুরু করেছিল, কিন্তু পরে তারা স্লো গ্রোয়ার্সে রূপান্তরিত হয়। যখন ইন্ডাস্ট্রি স্লো হয়ে যায়, তখন সেই ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত সমস্ত কোম্পানি স্লো হয়ে যায়। এটাই নিয়ম। স্লো গ্রোয়ার্স চেনার উপায় হলো এরা জেনারাস এবং রেগুলার ডিভিডেন্ড পে করে। যখন তারা বিজনেসের এক্সপেনশনের জন্য নতুন কোনো পরিকল্পনা করতে পারে না। যদি কোনো কোম্পানি দ্রুত না এগোয়, তাহলে তার শেয়ারের দাম বৃদ্ধি পাবে না। এমন অনেক কোম্পানি আছে যারা স্লো গ্রোয়ার্সের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। স্টলওয়ার্ডসের পারফরমেন্স ভালো, কিন্তু তারা স্টার পারফর্মার নয়। তারা মাত্র 10 থেকে 12% লাভ করে। আপনার প্রফিট নির্ভর করে আপনি কি জিনিস কিনছেন এবং কি দামে কিনছেন তার উপর। আপনি স্টলওয়ার্ডসের মাধ্যমে প্রচুর লাভ করতে পারেন, কারণ এই ধরনের কোম্পানিগুলো ভালো সুরক্ষা প্রদান করে। ফাস্ট গ্রোয়ার্স মানে হলো দ্রুত বৃদ্ধি পাওয়া। এরা ছোট এবং অ্যাগ্রেসিভ এন্টারপ্রাইজ। এদের ইন্টারেস্ট 20 থেকে 25% হারে বৃদ্ধি পায়। শেয়ার মার্কেটে আপনি ততক্ষণই উইনার যতক্ষণ আপনি নিজের গ্রোথকে ধরে রাখতে পারবেন। ছোট পোর্টফোলিওর মাধ্যমে মাত্র 1টা থেকে 2টো ক্যারিয়ারই তৈরি করতে পারবেন। একটা সিলিক্যাল ইন্ডাস্ট্রিতে কোম্পানির সেলস এবং প্রফিট রেগুলার রূপে এক্সপ্যানশন ও কন্ট্রাক্ট হতে থাকে। অটো অ্যান্ড এয়ারলাইন্স কোম্পানি
টায়ার কোম্পানি, স্টিল কোম্পানি, কেমিক্যাল কোম্পানি, সিলিকল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। যখন ইকোনমির এক্সপেনশন হতে থাকে তখন সিলিকল কোম্পানি ফুলফিল থাকে। তাদের শেয়ারের দাম স্টলওয়ার্ডসের পারফরমেন্সের মতো দ্রুত বাড়তে থাকে। যখন ইকোনমি কমে যায় তখন তাদের সেলসও দ্রুত পড়তে থাকে। এর ফলে তাদের স্টকের দাম কমতে থাকে। আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে আপনার ব্যবসার হাল হকিকত কেমন, তা পারফরমেন্স কেমন করছে। টার্ন অ্যারাউন্ডের ফলে ইনভেস্টররা ভাবে শেয়ার হয়তো আর বাড়বে না, কিন্তু এটা ভুল। বেশিরভাগ টার্ন অ্যারাউন্ড বিফল হয়, কিন্তু কখনো কখনো টার্ন অ্যারাউন্ড বিজনেসকে খুব ভালো জায়গায় পৌঁছে দেয়। সেই টার্ন অ্যারাউন্ড সফলতা লাভ করে বিজনেসের উপর নজর দিয়ে। অ্যাসেট প্লে হলো সেই সব কোম্পানি যারা ভ্যালুয়েবল জিনিসের ওপর নির্ভর। অ্যাসেট প্লের মাধ্যমে আপনি অনেক মুনাফা অর্জন করতে পারেন। অর্থাৎ আপনি অ্যাসেটের সাথে এমন একটা বিজনেস খুঁজছেন বা করছেন যেটা আপনাকে প্রচুর মুনাফা দেবে। এটা আপনার ইনভেস্টের থেকে অধিক এবং আপনি আপনার স্টকের জন্য পে করবেন শুধুমাত্র। কোম্পানি কখনোই একটা শ্রেণীতে থাকে না। হাই গ্রোথ কোম্পানি কখনোই দ্রুততার সাথে গ্রো করতে পারবে না। দ্রুততার সাথে যে কোম্পানিগুলো গ্রো করছে তারা পরবর্তীতে স্ট্রঙ্গার এবং স্লো গ্রোয়ারে পরিবর্তিত হবে। আর তারা এতটাই ডাউন হয়ে যায় যে পরবর্তীতে টার্ন অ্যারাউন্ড হয়ে যায়। শেয়ারকে ক্যাটাগরিতে ভাগ করা হলো কোম্পানির সাইজকে বোঝার প্রথম ধাপ। এটা করলে আপনি জানতে পারবেন কোম্পানি কী ধরনের সাইজে বিলং করছে। পরবর্তী এপিসোডে আলোচনা করব এবং আমরা আলোচনা করছি ওয়ান আপন ওয়াল স্ট্রিট বইয়ের বিষয়, যার লেখক পিটার লিঞ্চ। লেখক পিটার লিঞ্চ মনে করেন যদি আপনি বেসিক বিজনেসটা বোঝেন তাহলে কোম্পানির সাইজকে বোঝা খুব কঠিন হবে না। তাই আপনি ফাইবার অপটিক্সের বদলে মর্টাল চেঞ্জেসে ইনভেস্টমেন্ট করুন। এটা ভীষণই সহজ। দ্য পারফেক্ট স্টক এটা ঠিক কী ধরনের ডিল? কোনো কোম্পানিকে উন্নত করা ভীষণই সহজ যদি তার বিজনেস সিম্পল হয়। এটাই হলো পারফেক্ট কোম্পানির একটা ভালো বৈশিষ্ট্য। আমরা কম স্টকের স্বপ্ন দেখি। নিম্নলিখিত 13টি স্টেপ অনুসরণ করলে আপনি ভালো কোম্পানি খুঁজে পাবেন এবং স্টকও কম হবে, যেটা আপনাকে অধিক মুনাফা দেবে। 1. এটা অতটা ভালো নয়। এর থেকে ভালো স্টক অন্য কোম্পানির সাথে মার্জ করে বেশি মুনাফা লাভ করা যায়। আর পারফেক্ট কোম্পানিকে সিম্পল কোম্পানিতে এঙ্গেজ হওয়ার প্রয়োজন। সিম্পল বিজনেসের পুরোপুরি ডেল নেম হওয়া বাঞ্ছনীয়, কারণ যত ডেল হবে তত ভালো হবে। 2. এটা কিছু ডেল করে। লেখক বলছেন আমি আরও উৎসাহিত হয়ে যাই যখন দেখি ডেল নেমের কোম্পানি আরও ভালো ডেল করছে। দুটো কোম্পানি অক্সিমরনকে দূরে রাখার গ্যারান্টি দেয়, কারণ এখানে মিডলম্যানরা ইনভেস্টরদের জোর করে না স্টক কেনার জন্য। এর ফলে স্টকের দাম আরও বেশি বৃদ্ধি পায়। 3. এটা কিছু অ্যাকসেপ্ট করে না বা প্রতিশ্রুতি দেয় না যে এই স্টকের থেকে আরও ভালো কোনো স্টক আছে। এরা একই সময়ে ডেল এবং ডিসগাস্টিং উভয় পর্যায়েই থাকে। এনারা কিছু লোককে ইনভেস্টমেন্ট করা থেকে বাধাপ্রাপ্ত করে। এর ফলে ইনভেস্টররা পেছনে চলে যায়। 4. এটা একটা স্পিন অফ। কোম্পানির কিছু শেয়ারকে আলাদা আলাদা ফ্রি স্ট্যান্ডিং এন্টিটিজে বিভক্ত করা হয়। বিভিন্ন আকর্ষণীয় ইনভেস্টমেন্ট হয়। কোনো পেটেন্ট কোম্পানি চায় না সে পিন অফ সমস্যায় পড়ুক, কারণ এর ফলে ওই কোম্পানির ওপর খারাপ প্রভাব পড়বে। তাই স্পিন অফ সবসময় একটা স্ট্রঙ্গার ব্যালেন্স শিটের ওপর থাকে। এর ফলে ইন্ডিপেন্ডেন্ট এন্টিটির সাথে সফল হওয়ার জন্য ভালো সুযোগ পায়। যেই মুহূর্তে কোম্পানিগুলো ফ্রিডম পেয়ে গেল তখন তারা নতুন ম্যানেজমেন্ট এবং ক্রিয়েটিভিটি তৈরি করতে পারল। আর এইগুলোই লং টার্ম কোম্পানিগুলোকে আরও উন্নত করে। 5. ইনস্টিটিউশনের কাছে এর ওনারশিপ নেই এবং অ্যানালিস্ট এটা পালন করে না। যদি আপনি কোনো ওনারশিপ স্টক পান যার ইনস্টিটিউট নেই, তাহলে জানবেন আপনি পোটেনশিয়াল উইনার পেয়ে গেছেন। আপনি এমন কোনো কোম্পানিকে খুঁজুন যেটা আজ পর্যন্ত কোনো অ্যানালিস্টও খুঁজে পায়নি, বা কোনো অ্যানালিস্ট বলবে যে সে এই কোম্পানির বিষয়ে জানে না। এটা যদি করতে পারেন তাহলে জানবেন আপনি দ্বিগুণ পোটেনশিয়াল উইনার পেয়ে গেছেন। 6. এটাই কম্পালসারি। ওয়াল স্ট্রিটের সাথে যুক্ত কোম্পানিগুলো অনেক বেশি ডিসকাউন্টের সাথে কাজ করতে পারে। 7. এর বিষয়টা অনেকটা নিরাশাযুক্ত। যাই হয়ে যাক না কেন, ওয়াল স্ট্রিট সেই বিষয়টাকে ইগনোর করবে, যেটা হলো মর্টালিটি। 8. এটা হলো একটা নন গ্রোথ ইন্ডাস্ট্রি। একটা নন গ্রোথ ইন্ডাস্ট্রি হলো আসলে একটা ডেল। এরা মানুষজনকে ভীষণ ডিস্টার্ব করে। এরা কম্পিটিশনের সাথে কোনো রকম আপোষ করে না, যা খুশি তাই করতে পারে।
পোটেনশিয়ালের মাধ্যমে নিজেকে সুরক্ষিত করার কোনো প্রয়োজন নেই। এখানে নিজের গ্রোথকে কন্টিনিউ করার জন্য আর মার্কেটে নিজের লাভ পাওয়ার জন্য এর সাথে অ্যাটাচ থাকতে হয় এবং এর ফলে কিছু ডিসকাউন্টও পাওয়া যায়। হাই গ্রোথ ইন্ডাস্ট্রির ব্যাপারে তেমন কোনো আকর্ষিত বিষয় নেই। এক্সেপশনে শুধুমাত্র শেয়ার দ্রুত ডাউন হয়। 1950-এর দশকে কালীন, 1960-এর দশকে ইলেকট্রনিক্স, 1940-এর দশকে কম্পিউটার, এরা সবাই ছিল একটা হাই গ্রোথ ইন্ডাস্ট্রি। এদের সাথে যুক্ত কোম্পানিগুলো কখনোই লং রানের জন্য অসফল হয়নি। নয়, এটা ভাগ্যবান। লেখক বলেন, আমি সবসময় ভাগ্যবানের খোঁজ করি। পারফেক্ট কোম্পানিগুলোর সবসময় এক রকমের হওয়া উচিত। মেডিসিন কোম্পানি এবং কেমিক্যাল কোম্পানিগুলোর কাছে যেই পারমিশন আছে সেটা অন্য কোনো কোম্পানির কাছে নেই, কারণ এই প্রোডাক্টগুলো একমাত্র তারাই তৈরি করতে পারবে। রবিনসন, টাইলেনর, কোকাকোলার মতো কোম্পানির বেশ নাম আছে মার্কেটে, কারণ তাদের প্রোডাক্ট একমাত্র তারাই তৈরি করে, অন্য কেউ করে না। কোনো ওষুধকে তৈরি করতে এবং সেগুলো ট্রায়াল পিরিয়ড পার করে বাজারে আনতে অনেক বছর সময় লাগে এবং অনেক টাকা খরচ হয়। 10, পাবলিক যাতে এটা কিনতে থাকে সেই সব কোম্পানিতেই ইনভেস্ট করা উচিত, যাদের মার্কেটে প্রচুর নাম আছে এবং তাদের ওপর পাবলিক বিশ্বাস করে, যেমন ফ্যান কোম্পানি, সিগারেট কোম্পানি, রেজার ব্লেড ম্যানুফ্যাকচারার কোম্পানি ইত্যাদি। টয় ইন্ডাস্ট্রিতে টয় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যে কোনো কোম্পানি যে কোনো ধরনের খেলনাই তৈরি করতে পারে, যার মধ্যে কিছু নতুনত্ব থাকবে এবং প্রত্যেক বাচ্চা সেটা কিনতে চাইবে, ফলে তাদের মুনাফা বাড়বে। 11, টেকনোলজি ইউজার। এমন কোম্পানি স্ক্র্যানেল কোনো সুপার মার্কেট কোম্পানিতে তার কস্টের ওপর মাত্র 3% লাভ দিয়ে সাহায্য করে, তাহলে এই ফ্যাক্টর একাই ওই কোম্পানিতে দ্বিগুণ লাভ করতে সাহায্য করবে। 12, অভ্যন্তরীয় ক্রেতা। কোনো কোম্পানির পোটেনশিয়াল সফলতার জন্য এর থেকে ভালো কোনো টিপস নেই যে কোম্পানিতে লোকেরা ইনভেস্ট করছে। যখন ম্যানেজমেন্ট কোনো স্টকের ওনার হয় তখন শেয়ার হোল্ডারকে রিওয়ার্ডস করা এদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ে। 13, কোম্পানি শেয়ার পুনরায় কিনছে। শেয়ারকে পুনরায় কেনা সব থেকে ভালো এবং সহজ উপায়। এর থেকে কোম্পানি তাদের ইনভেস্টরদের রিওয়ার্ড করতে পারে। যদি কোনো কোম্পানির ওপর ভরসা থাকে ফিউচারের জন্য, তাহলে সেই কোম্পানিতে অবশ্যই ইনভেস্ট করা উচিত। এমনটাই শেয়ার হোল্ডাররা করে। এনারা প্রতি শেয়ারের ওপর মোটা অঙ্কের লাভ করে। এর ফলে শেয়ারের দামের মধ্যে তারতম্য ঘটে। যদি কোনো কোম্পানি তার অর্ধেক শেয়ার পুনরায় কিনে নেয়, তাহলে তাদের প্রতি শেয়ারের আগেনস্টে দ্বিগুণ লাভ হয়। পরের এপিসোডে আমরা আলোচনা করব যেই শেয়ারগুলোকে অ্যাভয়েড করতে চাই সেই বিষয়ে। আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান।